তামাদি আইন 1908 সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। আইনটি প্রণীত হয় 7 আগস্ট 1908। আবার বিধিবদ্ধ হয় 21 মার্চ 1908। কার্যকর হয় 1 জানুয়ারি 1909। সর্বপ্রথম কার্যকর হয়েছিল 1862 সালে। 9 নং আইন, 32টা ধারা, 3টা তফসিল, 5টি খণ্ড। আইনের প্রকৃতি হচ্ছে পদ্ধতিগত। ব্যতিক্রম ধারা 26 ও 28। সর্বশেষ সংশোধনী 2004 সালে, যা কার্যকর হয় 1 জুলাই 2005 এবং প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ আছে। প্রমা গণনা করে মাস। এই প্রমা গণনা করে মাস, এটাতে 5টা অধ্যায় রয়েছে, যে 5টা অধ্যায়ের মধ্যে 1 থেকে 29টি ধারা রয়েছে। প্রথম অধ্যায় প্রতে হচ্ছে প্রাথমিক বিষয়টাই 1 থেকে 2 ধারা। তারপর মা, দ্বিতীয় অধ্যায় মামলা, আপিল ও দরখাস্তের তামাদি 3 থেকে 11 ধারা। তৃতীয় অধ্যায় গণনা, তামাদির সময় গণনা বা হিসাব, এটা 12 থেকে 25 ধারা। চতুর্থ অধ্যায় দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা 26 থেকে 28 ধারা। পঞ্চম অধ্যায় দন্তেসহ সংরক্ষণ ও রহিত, এটা 29 থেকে 32 ধারা। তামাদি আইন 1908 প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে 2 ধারা। 1 ধারায় সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা ও প্রবর্তন। 2 ধারায় সংজ্ঞা আছে। 2-এর 1-এ আছে দরখাস্তকারী, 2-এর 2 বরাত চিঠি, 2-এর 3 ক্ষত, 2-এর 4 বিবাদী, 2-এর 5 ব্যবহার সত্ত্ব, 2-এর 6 বিদেশ, 2-এর 7 সরল বিশ্বাস, 2-এর 8 বাদী, 2-এর 9 অঙ্গীকারপত্র, 2-এর 10 মামলা, 2-এর 11 ওসি। দ্বিতীয় খণ্ড 3 থেকে 11 ধারা। তৃতীয় ধারা 3 নম্বর ধারা, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ। 4 থেকে 25 ধারা প্রথম তফসিল, তামাদির সময় পার হবার পর মামলা, আপিল কিংবা আবেদন খারিজ বলে গণ্য হবে। মূল মোকদ্দমা 1 থেকে 49 অনুচ্ছেদ, আপিল 1 থেকে 150 থেকে 157 অনুচ্ছেদ, তারপর আবেদনপত্র বা দরখাস্ত 158 থেকে 183 অনুচ্ছেদ। এই 3 ধারা ব্যতিক্রম ধারা 4 থেকে 25 ধারা। 3 ধারা অনুযায়ী মামলা, আপিল ও দরখাস্ত খারিজ আদালতের জন্য বাধ্যতামূলক। ফৌজদারি মূল মামলায় 3 ধারা প্রযোজ্য নয়। আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। তামাদি প্রশ্নে ঘটনাগত আইনগত প্রশ্ন বিধায় শুধুমাত্র সাক্ষ্য গ্রহণের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 7 ও বিধি 11 অনুযায়ী 4টি কারণে আর্জি খারিজ হয়। তাহলে 11-র এ নালিশের কারণ না থাকলে, 11-র বি প্রার্থিতা প্রতিকারের মূল্য দেখানো হলে, 11-র সি অপর্যাপ্ত স্ট্যাম্প ব্যবহার করলে, 11-র ডি মোকদ্দমাটি আইন ও তামাদি দ্বারা বাড়িতে হলে। তামাদি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য ধারা 3 ধারা, 4 ধারা 3, 4, 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 28। দরখাস্ত আবেদন ক্ষেত্রে প্রযোজ্য ধারা শুধু 5 ধারা। মোকদ্দমা ও দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য ধারা হচ্ছে 3, 4, 12, 13, 14, 25 ধারা। তাহলে মোকদ্দমা ও দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য 3, 4, 12, 13, 14, 25 ধারা। দরখাস্ত আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য 5 ধারা। মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য 3, 4, 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 16, 10, 17, 18, 19, 20, 23, 24, 28 ধারা। প্রখ্যাত নথির মামলা, দরখাস্ত বা আপিল নির্দিষ্ট সময়ে অবশ্যই করতে হবে। এটা শফিক ভাস মির্জা, এটা 20 DLR WP 113। 4 ধারা আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়। 5 ধারা কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণ। 5 ধারায় 5টি ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। সেটা হচ্ছে আপিল করার অনুমতি দরখাস্ত, রিভিশন। 5 নম্বর হচ্ছে অন্য কোনো দরখাস্তে। যথেষ্ট কারণ দেখে আদালত সন্তুষ্ট করতে পারলে আদালত তার ইচ্ছাধীন, বিবেচনামূলক বা স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বিলম্ব মৌকুফ করতে পারে, যা কন্ডেনেশন অফ ডিলেই বলা হয়। যথেষ্ট কারণের মধ্যে পড়বে অসুস্থতা, ভ্রান্তি, কৌশলীর ভুল, সরল বিশ্বাস, ভুল আদালতের শুনানি, প্রকাশ্যে আদালতের রায় ঘোষিত না হলে
এইগুলো হচ্ছে যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে। আর 5 ধারা প্রযোজ্য নয় মূল মোকদ্দমাগুলো হলো সত্য ঘোষণায় স্থায়ী নিষেধাজ্ঞা এবং অগ্রক্রয়ের মোকদ্দমা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন 29-2 ধারা, মানে 5 ধারায় প্রযোজ্য নয় 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, চুক্তি আইন 1872 সালের 25 ধারা, বিবাহ বিচ্ছেদ আইন 1869 সালের 1869 সাল, সুখ অধিকার আইন 1872-এর 2, 26 ও 27 ধারা। 5 ধারা প্রযোজ্য হবে। 1872 সালের চুক্তি আইন 25 ধারা ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে। এটা কত ধারায় বলা আছে? এটা বলা আছে তামাদির 29-এ ধারা অনুযায়ী। বার কাউন্সিল ট্রাইব্যুনাল আপিল এটা 1936-এ 5 ধারা প্রযোজ্য বলা আছে। 5 ধারা বলা আছে 37 অনুচ্ছেদে। বিলম্ব মওকুফের জন্য সরকার বা রাষ্ট্রপক্ষ কোনো সুবিধা ভোগ করবে না। এটার প্রখ্যাত নজির হচ্ছে সোনার বাংলা সার্ভিস স্টেশন ভার্স স্টেট, এটা 59 DLR AD নাম্বার 1। তাহলে 59 DLR সোনার বাংলা সার্ভিস স্টেশন ভার্স স্টেট 59 DLR আপিলেট ডিভিশন, কেস নাম্বার হচ্ছে 1। তো অন্তর্নিহিত ক্ষমতা বলে বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে যে 39 DLR 336 নম্বর কেস। যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে না। আইন সম্পর্কে অজ্ঞতা বা ভ্রান্তি বা আইনের পরিবর্তন, পদ্মানশীল নারী, উকিলের গাফিলতি, আপিলকারীর গাফিলতি। যখন বিশেষ বা স্থানীয় আইন দ্বারা সময়সীমা নির্ধারণ, তখন তামাদি আইন সম্পূর্ণরূপে প্রয়োগ অযোগ্য। যখন বিশেষ বা স্থানীয় আইন দ্বারা সময়সীমা নির্ধারণ, তখন তামাদি আইন সম্পূর্ণরূপে প্রয়োগ অযোগ্য। এটা হচ্ছে 11 BLD 302। 6 ধারা বৈধ অপারগতা লিগ্যাল ডিসেবিলিটি। তাহলে বৈধ অপারগতা নাবালক, উন্মাদ কিংবা জড়বুদ্ধি। 3 ধরনের অবস্থাকে আইন অপারগতা হিসেবে ধরা হয়। এটা 6-এর 1 উপধারায় নাবালক, 6-এর 2 উপধারায় পাগল, 6-এর 3 উপধারায় জড়বুদ্ধি বা নির্বোধ। দুটি ক্ষেত্রে প্রযোজ্য। এটা মোকদ্দমা বা কার্যধারার ক্ষেত্রে। আর 2 নম্বর ডিগ্রি জারির আবেদনের ক্ষেত্রে। দেওয়ানি কার্যবিধির 48 ধারা অনুযায়ী মেয়াদ অনুযায়ী মোকদ্দমা বা ডিগ্রি জারির আবেদন করতে পারবে। এই মেয়াদ হবে সর্বোচ্চ 3 বছর। এটা 6-এর 1 উপধারায়। 7 ধারা কতিপয় বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। যে ক্ষেত্রে একাধিক দরখাস্তকারীদের মধ্যে একজনের অপারগতা থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তি ব্যতীত মোকদ্দমা দায়ের করা গেলে তামাদি গণনা চলতে থাকবে, স্থগিত হবে না। এবং অক্ষম ব্যক্তি ব্যতীত আবেদন করা না গেলে তামাদি গণনা চলতে থাকবে না, স্থগিত হবে। 7টি ধারায় 2টি ক্ষেত্রে প্রযোজ্য। 7 ধারা 2টি ক্ষেত্রে প্রযোজ্য। মূল মোকদ্দমা ডিগ্রি জারির আবেদন। নেসেসারি পার্টি বা আবশ্যিক পক্ষের ক্ষেত্রে শুধুমাত্র 7 ধারা প্রযোজ্য। 8 ধারা বিশেষ ব্যতিক্রম। 6 ও 7 ধারার কোনো কিছু অগ্রক্রয়ের মামলায় প্রযোজ্য নয়। অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং অক্ষমতা অবসানের পরে 3 বছর পার বা অতিক্রম হয়ে গেলে 6 ও 7 ধারার কোনো বিধানই প্রযোজ্য হবে না। আইনগত অক্ষমতা অপারগতা শেষ হওয়ার পর তামাদির মেয়াদ সর্বোচ্চ বৃদ্ধি করা যাবে 3 বছর। অর্থাৎ প্রথম তফসিলে বর্ণিত সময় যদি 3 বছর এর কম হয় তাহলে তাই পাবে, এবং প্রথম তফসিলে বর্ণিত সময় 3 বছরের বেশি হলে 3 বছর পাবে। 9 ধারা সময়ের অবিরাম চলন। এটা কন্টিনিউয়াস রানিং অফ টাইম। একবার তামাদির সময় অতিবাহিত হওয়া শুরু হলে পরবর্তী কোনো অপারগতা কিংবা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না। যেদিন থেকে তামাদি গণনা শুরু হবে সেই দিন আইনগত অক্ষমতা থাকলে বা শুরু হলে 6 থেকে 8 ধারার সুবিধা পাওয়া যাবে। আবার যেদিন থেকে তামাদি গণনা শুরু হবে তার পরবর্তী কোনো দিন আইনগত অক্ষমতা শুরু হলে 6 থেকে 8 ধারার সুবিধা পাবে না। তামাদি গণনা একবার শুরু হয়ে গেলে পরবর্তী কোনো অক্ষমতা বা অপারগতা তা বন্ধ করতে পারে না। 10 ধারা হলো প্রকাশ্যে ট্রাস্টি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। সুবিধাভোগী ট্রাস্টি বা তার প্রতিনিধির বিরুদ্ধে যে কোনো সময় মামলা করতে পারবে।
ট্রাস্টির সম্পত্তির আয় ও হিসাব নেওয়ার জন্য, অর্থাৎ ট্রাস্টি বা তার প্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য তামাদি প্রযোজ্য নয়। এটা হলো 5 ঢাকা ল রিপোর্ট 99। 11 ধারা বৈদেশিক চুক্তির উপর মামলা। বিদেশে সম্পাদিত চুক্তির বিষয়ে যদি বাংলাদেশের আদালতে মামলা দায়ের করা হয়, তাহলে বাংলাদেশে প্রচলিত আইন দ্বারা তামাদি নির্ধারিত হবে, অর্থাৎ তামাদি আইন 1908 প্রযোজ্য হবে। তৃতীয় খণ্ড 12 থেকে 25 ধারা। 12 ধারা আইন ও কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হবে। 4টি ক্ষেত্রে সময় গণনা হতে বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। 4টি কি? 1 নম্বর হচ্ছে মোকদ্দমা, আপিল বা দরখাস্ত কারণ উদ্ভবের দিন। 2 নম্বর হচ্ছে রায় ঘোষণার দিন এবং ডিগ্রি, দণ্ডাদেশ বা আদেশের নকল সংগ্রহের ব্যয়িত সময় বা দিনে। 3 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল বা রিভিউয়ের আবেদন করা হয়। 4 নম্বর হচ্ছে রোয়েদাদ এর নকল সংগ্রহের ব্যয়িত সময়। 12 ধারা আইন কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হবে। 4টি ক্ষেত্রে সময় গণনা হতে বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। মোকদ্দমা, আপিল ও দরখাস্তর কারণ উদ্ভবের দিন, রায় ঘোষণার দিন এবং ডিগ্রি, দণ্ডাদেশ বা আদেশের নকল সংগ্রহে ব্যয়িত সময়। যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল বা রিভিউর আবেদন করা হয়। রোয়েদাদের নকল সংগ্রহে ব্যয়িত সময়। কোনো আপিল তামাদি হয়ে গেলে 12 ধারাতে বর্ণিত আইনগত কার্যধারা স্থগিত সময় বাদ দেওয়া যাবে না। কোনো আপিল তামাদি হয়ে গেলে 12 ধারাতে বর্ণিত আইনগত কার্যধারা ব্যয়িত সময় বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে 8 DLR 597। 8 নম্বর ঢাকা ল রিপোর্ট 597। আপিল শব্দটি রিভিশন শব্দটি অন্তর্ভুক্ত। আপিল শব্দটিতে রিভিশন শব্দটি অন্তর্ভুক্ত, তাই রিভিশনের জন্য রায়ের কপি সংগ্রহের সময় বাদ যাবে। তাহলে আপিল শব্দটিতে রিভিশন শব্দটি অন্তর্ভুক্ত, তাই রিভিশনের জন্য রায়ের কপি সংগ্রহের সময় বাদ যাবে। এটা হচ্ছে 15 নম্বর DLR 92, কেস নাম্বার হচ্ছে 92। তো 29-2 ধারায় বিশেষ আইনের ক্ষেত্রে যতটুকু সম্ভব প্রযোজ্য হবে। মানে বিশেষ আইনের ক্ষেত্রে 29-2 ধারায় যতটুকু সম্ভব প্রযোজ্য। 12 ধারা প্রযোজ্য মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত। তো 12 ধারা প্রযোজ্য কোথায়? মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত। 13 ধারা বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা থেকে বাদ দিতে হবে। 13 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আবেদন ও আপিল প্রযোজ্য নয়। 13 ধারা বাদীর জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ বাদী বিদেশ থাকলে এই ধারা সুবিধা পাবে না। এর 9 DLR, কেস নাম্বার হচ্ছে 13। 9 নম্বর ঢাকা ল রিপোর্ট, কেস নাম্বার হচ্ছে 13। বিবাদী দেশে উপস্থিত থাকায় দিন থেকে তামাদি গণনা শুরু হবে। বিবাদী দেশে উপস্থিত থাকার দিন থেকে তামাদি গণনা শুরু হবে। 14 ধারা ইখতিয়ারবিহীন আদালতের সৎ উদ্দেশ্যে কার্যধারায় যে সময় ব্যয় হয় তা গণনা হতে বাদ দিতে হবে। 14 ধারা সরল বিশ্বাসের গুড ফেইথ এবং ভুল হতে হবে। এর সংজ্ঞা 2 থেকে 7 ধারা। গুড ফেইথের সঙ্গে কত ধারা আছে? 2 থেকে 7 ধারায়। 14 ধারায় প্রযোজ্য মূল মোকদ্দমা। 14 ধারা প্রযোজ্য মূল মোকদ্দমা এবং দরখাস্ত আদালতের জন্য বাধ্যতামূলক। মানে 14 ধারা প্রযোজ্য মূল মোকদ্দমা এবং দরখাস্ত যা আদালতের জন্য বাধ্যতামূলক। বিশেষ আইনে যতটুকু সম্ভব এটি 1902 ধারা প্রযোজ্য হয়। বিশেষ আইনে যতটুকু সম্ভব এটি 1902 উপধারা অনুযায়ী প্রযোজ্য হয়। বাদীর সৎ বিশ্বাস মামলার অভিন্ন কারণ। ইখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের তার জন্য ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। এটা 34 DLR আপিলেট ডিভিশন AD 35, কেস নাম্বার হচ্ছে 35। আবার এটাকে বোনাফাইড ইন কোর্ট বলা হয়। 15 ধারা কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। মূল মোকদ্দমা, আবেদন এবং দরখাস্তের এ ধারা প্রযোজ্য হবে। তাহলে 15 ধারা কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। মূল মোকদ্দমা, আবেদন বা দরখাস্তে এ ধারা প্রযোজ্য হবে। মোকদ্দমার ডিগ্রি জারি, দরখাস্ত দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে যতদিন এই নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল বা প্রদান করা হয়েছিল। যেদিন প্রত্যাহার করা হয়েছিল তা বাদ দিতে হবে।
তাহলে মোকদ্দমার ডিগ্রি জারি দরখাস্ত দায়ের বা জারির কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে যতদিন এই নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, হ্যাঁ, সেদিন তা বাদ দিতে হবে। সরকারকে নোটিশ দেওয়ার সময় তামাদি গণনা হতে বাদ যাবে। সরকারকে নোটিশ দেওয়ার সময় তামাদি গণনা হতে বাদ যাবে। এটা বলা আছে 22 DLR 457 নম্বর মামলায়। 16 ধারা ডিগ্রি জারির মাধ্যমে বিক্রয় রদ করা কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। 16 ধারা ডিগ্রি জারির মাধ্যমে বিক্রয় রদ করা কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। ডিগ্রি জারিতে বিক্রয় রদের দরখাস্ত 30 দিনের মধ্যে করতে হবে। এটা হলো অনুচ্ছেদ 166। 16 ধারা নিলাম ক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য। 16 ধারা কার ক্ষেত্রে প্রযোজ্য? নিলাম ক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য। ডিগ্রি জারির ফলে কোনো নিলাম বিক্রয় সংগঠিত হয়ে থাকলে নিলাম ক্রেতার সম্পত্তি দখলের জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ গড়ার সময় হবে। ডিগ্রি জারির ফলে কোনো নিলাম বিক্রয় সংগঠিত হয়ে থাকলে নিলাম ক্রেতার সম্পত্তি দখলের জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ গণনার সময় হবে যদি সেই নিলাম রদের মোকদ্দমা হয় সেই কার্যধারার ব্যয়িত সময় বাদ দিয়ে। 17 ধারা মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। 17 ধারা প্রযোজ্য মূল মোকদ্দমার ক্ষেত্রে। 17 ধারা 3 উপধারায় অনুযায়ী কোনো কিছুই প্রযোজ্য নয় অগ্রক্রয়ের মামলায় স্থাবর সম্পত্তি দখলের মোকদ্দমায় বংশগত পদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অধিকার লাভের মামলায়। তাহলে 17(3) উপধারায় অনুযায়ী কোনো কিছুই প্রযোজ্য নয় অগ্রক্রয়ের মামলা স্থাবর সম্পত্তি দখলের মোকদ্দমায় বংশগত পদ ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অধিকার লাভের মামলায়। মামলা করার অধিকার অর্জনের পূর্বে কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির প্রতিনিধি মামলা করার যোগ্যতা যখন অর্জন করবে সেই সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 18 ধারা প্রতারণার ফলাফল। প্রতারণার মাধ্যমে অধিকার বা সত্ত্বের বিষয়ে সম্পর্কে গোপন করা হলে বা প্রয়োজনীয় দলিল গোপন রাখা হলে সেই ক্ষেত্রে মামলা করার তামাদি গণনা হবে। প্রতারণার মাধ্যমে অধিকার বা সত্ত্বের বিষয়ে সম্পর্কে গোপন করা হলে বা প্রয়োজনীয় দলিল গোপন রাখা হলে সেই ক্ষেত্রে মামলা করার তামাদি গণনা হবে যেদিন ক্ষতিগ্রস্ত পক্ষ সর্বপ্রথম প্রতারণা সম্পর্কে জানবে, সর্বপ্রথম যেদিন দলিল হাজির বা উদ্ধার করতে পারবে, 3 নম্বর যেদিন দলিল অপর পক্ষকে উপস্থাপনে বাধ্য করতে পারবে। তাহলে প্রতারণা বিষয়ে জানতে পারার দিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 18 ধারা প্রযোজ্য হবে মূল মোকদ্দমা এবং দরখাস্তের ক্ষেত্রে। যেদিন দলিল অপর পক্ষকে উপস্থাপনা বাধ্য করতে পারবে, এটা হচ্ছে 32 DLR আপেলেট ডিভিশন 167 নম্বর মামলায়। 19 ধারা লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। তো 19 ধারা মূল মামলা এবং দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো সম্পত্তি বা অধিকার সংক্রান্ত বিষয়ে তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই লিখিতভাবে দায় স্বীকার করলে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 19 ধারা মূল মোকদ্দমা ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। 19 ধারার শর্ত হচ্ছে প্রাপ্তি স্বীকারের বিবৃতি বা স্বীকৃতি লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। সম্পত্তি বা অধিকার সম্পর্কে দায় স্বীকার থাকতে হবে বা হতে হবে। তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে স্বীকার হতে হবে। স্বীকৃতিতে অবশ্যই দায় স্বীকার থাকতে হবে। 20 ধারা সুদ প্রদানের ফলাফল। তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আংশিক ঋণ বা সুদ পরিশোধ করলে নতুন করে তামাদির সময় শুরু হবে। 20 ধারা প্রযোজ্য ঋণের মামলার ক্ষেত্রে। বন্ধকদাতার সম্পত্তি পুনরুদ্ধার মামলার প্রযোজ্য নয়। ঋণ বা দেনা স্বীকার করে অর্থ প্রদান করতে হবে যদি তা লিখিত ও স্বাক্ষরিত হয়। 21 ধারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি। তাহলে অক্ষম ব্যক্তির প্রতিনিধিদের বৈধ অপারগতা যেদিন থেকে বিলুপ্ত বা শেষ হবে সেই দিন থেকে মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 19 ও 20 ধারা প্রতিনিধি বলতে আইনগত অভিভাবক, আইনগত কমিটি এবং আইনগত ম্যানেজারকে বোঝায়। তাহলে 21 ধারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি। 22 ধারা নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করার ফলাফল। নতুন বাদী বা বিবাদীকে মামলা দায়েরের পর
পক্ষভুক্ত করলে তার ক্ষেত্রে ওই দিন মামলা দায়ের করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। 22 ধারা প্রযোজ্য নয়। সত্য হস্তান্তরের ফলে পক্ষভুক্তির ক্ষেত্রে বাদীকে বিবাদিতে এবং বিবাদীকে বাদীতে পরিণত করলে। তাহলে 22 ধারা প্রযোজ্য নয়। সত্য হস্তান্তরের ফলে পক্ষভুক্তির ক্ষেত্রে বাদীকে বিবাদিতে এবং বিবাদীকে বাদীতে পরিণত করলে। 23 ধারা অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা। যে চুক্তি ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করলে প্রতি ক্ষেত্রে নালিশের কারণ সৃষ্টি হয়, সেই প্রতিটি ক্ষেত্রে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 24 ধারা বিশেষ ক্ষতি কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মামলা। এটা উদাহরণ হচ্ছে জমির উপরিভাগের মালিক। 25 ধারা দলিলের উল্লিখিত সময়ের গণনা। এই আইনের লক্ষ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি মোতাবেক প্রণীত বলে পরিগণিত হবে। 26 ধারা ব্যবহার সত্যসমূহ লাভ। তাহলে অ্যাকুইজিশন অফ রাইট টু অ্যাসেসমেন্ট। 20 বছর প্রকাশ্যে বা শান্তিপূর্ণভাবে আলো বাতাস পানি ও পথ চলার দরুন যে অধিকার উদ্ভব হয় তাকে সুখ-অধিকার বলা হয় বা সুখ-অধিকার অর্জন বলে। সুখ-অধিকার আইন 1882 সালে তৈরি হয়েছিল, প্রণয়ন হয়েছিল। বাদীকে সুখ-অধিকারের সকল উপাদান প্রমাণ করতে হবে। সুখ-অধিকার অর্জন হওয়ার পরে লঙ্ঘিত বা বাধাপ্রাপ্ত হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে সুখ-অধিকারের মামলা করতে হবে। এটা হলো 32 অনুচ্ছেদ অনুযায়ী, তামাদি আইনের 32 অনুচ্ছেদ অনুযায়ী। সরকার সম্পত্তিতে সুখ-অধিকার অর্জিত হয় 60 বছর ব্যবহার করলে। 27 ধারা পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে বা অনুকূলে সময় বর্জন অব্যাহতি। তেলে এক্সক্লুশন ইন ফেভার অফ রিভার্সনার অফ সার্ভেন্টিনমেন্ট। 27 ধারায় সুখ-অধিকারের দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রে যার বিরুদ্ধে দাবি করা হয় সেই ব্যক্তি ব্যতীত অন্যের দখল বা অধিকার থাকলে তৃতীয় ব্যক্তির সেই দখল বা অধিকার মেয়াদ বাদী দাবিকৃত মেয়াদ হতে বাদ যাবে। 28 ধারা সম্পত্তির অধিকার বিলুপ্তি। যদি কোনো ব্যক্তি জবরদখল করে কোনো সম্পত্তিতে একাধারে প্রকাশ্যে 12 বছর বা তার বেশি সময় ভোগ দখল করে তাহলে উক্ত সম্পত্তিতে দখলীয় ব্যক্তি মালিক হবেন এবং আসল মালিক সত্ত্ব হারাবে। 28 ধারা প্রতিফলিত হয়েছে ল অফ প্রিসক্রিপশনে। দখলে 12 বছর ধরে চলমান চূড়ান্ত নির্বাচন হতে হবে। দখল 12 বছর ধরে চলমান চূড়ান্ত নির্বাচন হতে হবে। এবার ধারা 29 সংরক্ষণ। 29 ধারা অনুযায়ী তামাদি আইন 1908-এর 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা কি? 1872 সালের চুক্তি আইন 25 ধারা প্রযোজ্য নয়। বিশেষ ক্ষমতা আইন। 1869 সালের বিবাহ বিচ্ছেদ আইন। 1882 সালের সুখ-অধিকার আইনের সংজ্ঞায় 33-2 ধারা অনুযায়ী তামাদি আইন প্রযোজ্য হবে যে ধারাগুলো, সেটা হচ্ছে 4, 9 থেকে 18 ও 22 ধারা যতটুকু প্রয়োগ করা যায় ঠিক ততটুকু। তামাদি আইনের যে ধারাগুলো বিশেষ আইনের প্রযোজ্য নয় সেটা হচ্ছে 1, 2, 3, 5, 6, 7, 8, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সর্বপ্রথম বিধিবদ্ধ 1877 সালে প্রণীত হয় 7 ফেব্রুয়ারি 1877। আইনটি কার্যকর হয় 1 মে 1877। এটা হচ্ছে 1 নম্বর আইন। মোট ধারা 57টি, 5টি তফসিল, 10টি অধ্যায়, 3টি খণ্ড। আইনের প্রগতি মূল আইন, তথ্যগত আইন, প্রতিকারমূলক আইন। সর্বশেষ সংশোধনী হয় 2004 সালে। 21-এর এ ধারা সংশোধন করা হয় আর কার্যকর হয় 1 জুলাই 2005 সালে। এসআর অ্যাক্টের সূত্র। পিএস সাহেব এসআর অ্যাক্ট পড়তে আরসি খায়, ডক্টর জিএপি তা দেখে হাসে। পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়, এটা 1 থেকে 7 ধারা।
তারপরে প্রথম অধ্যায় আর পিআর আর্থ রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটা 8 থেকে 11 ধারা। দ্বিতীয় অধ্যায় এসআর অ্যাক্ট পড়তে আর শিখায়, ডক্টর জিএপি তা দেখে হাসে। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, 12 থেকে 30 ধারা। তৃতীয় অধ্যায় আর রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন, এটা 31 থেকে 34 ধারা। চতুর্থ অধ্যায় আর রেসিশন অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি রদ বা বাতিল, এটা 35 থেকে 38 ধারা। পঞ্চম অধ্যায় সি ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল, এটা হচ্ছে 39 থেকে 41 ধারা। ষষ্ঠ অধ্যায় ডি ডিক্লারেটরি ডিগ্রি বা সুট, ঘোষণামূলক ডিগ্রি বা মোকদ্দমা, এটা 42 থেকে 43 ধারা। সপ্তম অধ্যায় আর রিসিভার অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে তত্ত্বাবধায়ক নিয়োগ, এটা হলো 44 ধারা। অষ্টম অধ্যায় জি ডক্টর জিএপি তা দেখে হাসে। অষ্টম অধ্যায় জি গভর্নমেন্ট ডিউটিস, মানে সরকারের দায়িত্ব কর্তব্যসমূহ, এটা হচ্ছে 45 থেকে 51 ধারা, এটা হচ্ছে ওমিটেড, মানে বাতিল। নবম অধ্যায় আই ইনজাংশন বা জেনারেলি ইনজাংশন, এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা 52 থেকে 53 ধারা। দশম অধ্যায় পি পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন, তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা 14 থেকে 57 ধারা। তো এক ধারায় সংক্ষিপ্ত শিরোনাম, এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। 2 ধারা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। 3 ধারা ব্যাখ্যামূলক অনুচ্ছেদ। 4 ধারা সংরক্ষণ। 3টি ক্ষেত্রে এসআর অ্যাক্ট প্রযোজ্য নয়। 4 এ চুক্তি আইন অনুযায়ী চুক্তি না হলে এই আইন কোনো প্রতিকার পাওয়া যাবে না। 4 বি চুক্তি আইনের অধীনে যে প্রতিকার পেত তা থেকে বঞ্চিত করা যাবে না। 4 সি দলিল রেজিস্ট্রেশন আইন 1908 এর প্রয়োগ এসআর অ্যাক্ট দ্বারা প্রভাবিত করা যাবে না। 5 ধারা সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা হয় 5 ভাবে। তাই 5 এ সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে দাবিদারকে প্রদানের মাধ্যমে, এটা হচ্ছে 8 থেকে 11 ধারা। 5 বি যে কাজ করতে বাধ্য তা করার নির্দেশ বা আদেশ প্রদানের মাধ্যমে, এটা হচ্ছে 12 থেকে 30 ধারা এবং 31 থেকে 41 ধারা। 5 সি নিরোধমূলক প্রতিকার বা যা না করতে বাধ্য তার জন্য নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে, এটা 6 ধারা এবং 52 থেকে 57 ধারা। নিরোধমূলক প্রতিকার বা যা না করতে বাধ্য তার জন্য নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে, এটা আছে 6 ধারা এবং 52 থেকে 57 ধারা। 5 ডি ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং তা ঘোষণার মাধ্যমে, এটা আছে 42 এবং 43 ধারায়। 5 ই রিসিভার নিয়োগের মাধ্যমে, এটা আছে 44 ধারায়। তো 6 ধারা নিরোধক প্রতিকার। 5 সি ধারা অধীনে মঞ্জুরি ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলে। 7 ধারা দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। সুনির্দিষ্ট প্রতিকার আইন পেনাল কোড এবং ফৌজদারি মূল আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন পেনাল কোড এবং দি ক্রিমিনাল কোড অফ প্রসিডিওর 1898 ক্ষেত্রে প্রযোজ্য নয়। 8 ধারা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। 8 ধারা সুবিধার জন্য বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। 142 তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুযায়ী। 8 ধারা মোকদ্দমা করা যাবে সরকার, ব্যক্তি, কোম্পানি, সমিতি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কর্পোরেশনের বিরুদ্ধে। সত্যসহ দখল পুনরুদ্ধারে মোকদ্দমা করতে হবে। তাহলে 8 ধারায় 8 ধারা হলো সত্যসহ মোকদ্দমা আর 42 ধারা হলো ঘোষণামূলক মোকদ্দমা। তাহলে সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হবে 8 থেকে 8 এবং 42 ধারা দিয়ে। 2 নম্বর হচ্ছে মূল্যনিরপাতিক কোর্ট ফি দিয়ে মামলা করতে হবে অ্যাড ভ্যালোরাম। 3 নম্বর হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 এর পদ্ধতি দিয়ে মামলা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলাগুলো করতে হবে দেওয়ানি কার্যবিধি 1908 এর পদ্ধতি দিয়ে। 4 নম্বর হচ্ছে আদালত প্রতিকার দেয় ডিগ্রি দিয়ে, মানে সুনির্দিষ্ট আইনের যে মামলাগুলো করা হয় সেগুলো আদালত প্রতিকার দেয় ডিগ্রি দিয়ে। এই ধারা মোকদ্দমা প্রদত্ত কোনো আদেশ বা
ডিগ্রির বিরুদ্ধে সংঘুদ্ধ পক্ষ আপিল রিভিউ রিভিশন করতে পারবে। তাহলে এই ধারা মোকদ্দমা প্রদত্ত কোনো আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে সংঘুদ্ধ পক্ষ আপিল রিভিউ রিভিশন করতে পারবে। বাদীকে সত্য প্রমাণ করতে হবে। প্রমাণের দায়ভার সাক্ষ্য আইন 1872-এর 110 ধারা অনুযায়ী করতে হবে। প্রমাণের দায়ভার সাক্ষ্য আইন 1872-এর 110 ধারা অনুযায়ী করতে হবে। 9 ধারা স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। এটার প্রতিকার পেতে হলে বাদীকে প্রমাণ করতে হবে তার অসম্মতিতে এবং যথাযথ আইনের পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে। 2 নম্বর, বেদখলে হওয়ার 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এটা হলো অনুচ্ছেদ 3, তামাদি আইন অনুচ্ছেদ 3। বিরুদ্ধ 3 নম্বর হচ্ছে বিরুদ্ধ বা বিবাদী সরকার নয়, অর্থাৎ সরকারের বিরুদ্ধে 9 ধারা মোকদ্দমা করা যায় না। তারপরে 4 নম্বর, কোর্ট ফি মূল্যায়নের প্রতীক ব্যাড ভ্যালিরাম এর অর্ধেক। তো কোর্ট ফি হবে অর্ধেক। 9 ধারা মামলা যদি দখলের ধারা মামলা করা হয় 6 মাসের মধ্যে, তাহলে কোর্ট ফি হবে অর্ধেক। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। 5 নম্বর, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। 6 নম্বর, শুধুমাত্র দখল প্রমাণ করতে হবে, শুধুমাত্র দখল প্রমাণ করতে হবে বা বেদখল হয়েছে। এই ধারা অনুযায়ী কোনো স্থাপনা ভেঙে ফেলার আদেশ আদালত দেবেন না, কিন্তু 8 ধারা অনুযায়ী স্থাপনা ভেঙে ফেলার আদেশ আদালত দিতে পারে। 10 ধারা সুনিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। 10 ধারা অনুযায়ী মোকদ্দমা করতে হবে কারণ উদ্ভব হওয়ার 3 বছরের মধ্যে 49 অনুচ্ছেদ অনুযায়ী। যেমন গুদাম রক্ষক এর দায়িত্বে ছিল ডিএর নিকটে কিছু মাল, এটা হচ্ছে তার উদাহরণ। 11 ধারা তাৎক্ষণিক দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট দখল প্রদানের জন্য মালিক নয় এমন দখলকারী ব্যক্তির দায়িত্ব। তাহলে 11 ধারা তাৎক্ষণিক দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট দখল প্রদানের জন্য মালিক নয় এমন দখলকারী ব্যক্তির দায়িত্ব। তাহলে যে ক্ষেত্রে দাবিকৃত সম্পত্তির দাবিদার জিম্মাদারের বা এজেন্ট হিসেবে প্রতিবাদীর কাছে রয়েছে, যে ক্ষেত্রে দাবিকৃত বস্তু বা ক্ষতির টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবিদারের পর্যাপ্ত প্রতিকার করবে না, যে ক্ষেত্রে দাবিকৃত বস্তুর ক্ষতি হেতু সাধিত যথার্থ ক্ষতির পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য হবে, যে ক্ষেত্রে দাবিকৃত বস্তুর দখল দাবিদারের কাছ থেকে অন্যায়ভাবে হস্তান্তরিত করা হয়েছে। তাহলে তাৎক্ষণিক দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট দখল প্রদানের জন্য মালিক নয় এমন দরখাস্তকারী ব্যক্তির দায়িত্ব হচ্ছে কোনটা? যে ক্ষেত্রে দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদার বা এজেন্ট হিসেবে প্রতিবাদীর কাছে রয়েছে, যে ক্ষেত্রে দাবিকৃত বস্তু বা ক্ষতির টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবিদারের পর্যাপ্ত প্রতিকার করবে না। 3 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে দাবিকৃত বস্তুর ক্ষতি হেতু সাধিত যথার্থ ক্ষতির পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য হবে, যে ক্ষেত্রে দাবিকৃত বস্তুর দখল দাবিদারের কাছ থেকে অন্যায়ভাবে হস্তান্তরিত করা হয়েছে। উদাহরণ, এই ইউরোপে গমনের প্রাককালে তার সমস্ত আসবাবপত্র তার অনুপস্থিতকালীন সময়ের জন্য এজেন্ট হিসেবে বিয়ের জিম্মায় রেখে গেল। চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন 12 থেকে 30 ধারা। যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে এটা হচ্ছে 12 থেকে 20 ধারা। 12 ধারা যেসব ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন কার্যকর যোগ্য, যেসব ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন কার্যকর যোগ্য। তাহলে কোন ক্ষেত্রে? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে উল্লিখিত ক্ষেত্রে আদায়যোগ্য। তারপর যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়। তো যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে উল্লিখিত ক্ষেত্রে আদায়যোগ্য। যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর, যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি সাধিত হবে তার নির্ণয়ের কোনো মানদণ্ড অস্তিত্ব থাকে না। 3 নম্বর হলো যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কাজ এমন হয় যে তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণ কর্তৃক পর্যাপ্ত প্রতিকার অর্জন করা যায় না। 4 নম্বর, যে ক্ষেত্রে এই সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য, তাহলে 4টে ক্ষেত্রে, সেটা হচ্ছে
এক নম্বর হলো যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি সাধিত হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ডের অস্তিত্ব থাকে না। 3 নম্বর যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কাজ এমন হয় যে তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণ কর্তৃক পর্যাপ্ত প্রতিকার অর্জন করা যায় না। 4 নম্বর যে ক্ষেত্রে এই সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এটা উদাহরণ হচ্ছে বি একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া কারুকার্য খচিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র বিক্রয়ে রাজি হয় এবং তা কিনতে রাজি হয়। আবার চুক্তি সুনিষ্ঠুভাবে বলবৎ বা কার্যকর করা যেতে পারে 4টি ক্ষেত্রে। সেটা হচ্ছে 12A যখন চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হয়। 12B যখন চুক্তির কাজ সম্পাদন না করলে যে ক্ষতি হয় তার নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকে। 12C যখন চুক্তির কাজ সম্পাদন না করলে ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। 12D যখন কার্য সম্পাদন না করলে এমন সম্ভাবনা থাকে যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। অর্থাৎ আংশিক বা সম্পূর্ণ জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হলে, 2 নম্বর হচ্ছে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকলে, 3 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া না গেলে, 4 নম্বর হচ্ছে সম্ভাবনা আর্থিক ক্ষতিপূরণ না পাওয়ার বাইরে কিছু শর্ত আছে। তা হলো চুক্তিটি বৈধ এবং রেজিস্ট্রিকৃত হতে হবে, কোর্ট ফি মূল্যায়নের প্রতীক প্রদান করতে হবে, চুক্তি সুনিষ্ঠুভাবে কার্যকর করার মোকদ্দমা করতে হবে 1 বছরের মধ্যে। এটা হচ্ছে তামাদি 113, পূর্বে ছিল 3 বছর, সংশোধন হয় 2004 সালে 1 বছর। চুক্তি সংক্রান্ত সকল মোকদ্দমার তামাদি হবে এখন 1 বছর। স্থাবর সম্পত্তি স্থানান্তর চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায় না যতক্ষণ না অন্য কিছু প্রমাণিত না হয়। আবার অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি ভঙ্গের প্রতিকার ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায়। আবার অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি ভঙ্গের প্রতিকার ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায়। 13 ধারা যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। চুক্তি আইন 1872 9 নং আইনের 56 ধারার কোনো বিধান থাকা সত্ত্বেও চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তি অনুসারে কাজের সম্পাদনের সময় অংশত বিলুপ্ত হেতু চুক্তি অনুসারে কাজের সম্পাদন পুরোপুরি অসম্ভব নয়। উদাহরণ, এ বির কাছে একটি বাড়ি 1 লাখ টাকায় বিক্রয় চুক্তিবদ্ধ হলো, পরে ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হলো। 13 ধারা অনুযায়ী বাস্তবায়নের সময় বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হলেও ও চুক্তি যতটুকু সম্ভব কাজে সম্পাদন করা যাবে। ক্রেতা ও বিক্রেতাকে উভয়কে বাধ্য করা যাবে। 14 ধারা চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলেও সুনিষ্ঠ কাজের সম্পাদন করা যায়। চুক্তির এক পক্ষ যদি ছোট অংশ পালনে অসমর্থ হয় তাহলে বড় অংশ সুনিষ্ঠভাবে কার্যকর করা যাবে। চুক্তির এক পক্ষ যদি ছোট অংশ পালনে অসমর্থ হয় তাহলে বড় অংশ সুনিষ্ঠভাবে কার্যকর করা যাবে। চুক্তির যে অসম্পাদিত অংশ ছোট তার জন্য ক্ষতিপূরণ এর আদেশ দিবেন, মঞ্জুর করবেন আদালত। 15 ধারা যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বড় সেই ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদন যোগ্য। বিবাদী ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করলে বাদীকে চুক্তির ছোট অংশ সম্পাদনের জন্য আদালত আদেশ দিতে পারেন। চুক্তির অসম্পাদিত অংশ এবং সম্পাদিত অংশ বাস্তবায়নের ক্ষেত্রে আদালত করতে পারেন। তাহলে 15 ধারা যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বড় সেই ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদন। 16 ধারা কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। একই চুক্তির স্বতন্ত্র অংশ থাকতে পারে। কোনো চুক্তির বিষয়বস্তু যদি এমন হয় যার এক অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় এবং অন্য অংশের কার্য সম্পাদন করা যায় না, তাহলে যে অংশ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের যোগ্য সেই অংশের চুক্তি কার্যকর করার জন্য আদালত আদেশ প্রদান করতে পারেন। তাহলে কোনো চুক্তি 16 ধারা কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, অর্থাৎ যে অংশ স্বাধীন বা আলাদা বা পৃথক তা কার্যকর করা যেতে পারে। 17 ধারা অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদন প্রতিবন্ধকতা। 17 ধারা অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদনে প্রতিবন্ধকতা। 14, 15, 16 ধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে কার্যকর করার আদেশ প্রদান করবেন না।
অর্থাৎ 14, 15, 16 ধারার ক্ষেত্রে কোনো চুক্তির অংশবিশেষ চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বাধ্য করা যেতে পারে এবং যে অংশের জন্য বাস্তবায়ন করা যায় নাই তার জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। 18 ধারা ত্রুটিপূর্ণ সত্ত্ব সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্ত্ব সম্পূর্ণ বিক্রেতা বিক্রয় বা এজারা প্রদানের পর সম্পত্তিতে যদি বিক্রেতার সত্ত্ব অর্জিত হয় তাহলে চুক্তি পালন করার জন্য ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবেন। 25 ধারা এবং 18 ধারার মধ্যে পার্থক্য হলো 18 ধারা ও 25 ধারার মধ্যে পার্থক্য। 18 ধারা ত্রুটিপূর্ণ সত্ত্বের ক্ষেত্রে প্রযোজ্য এবং 25 ধারা সত্ত্বহীনতার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 2 নম্বর 18 ধারা বিক্রেতা বা ইজারাদাতার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এবং 25 ধারায় বিক্রেতা বা ইজারা গৃহীতার সত্ত্বহীনতার কথা বলা হয়েছে। 18 ধারায় বর্ণিত 2টি ত্রুটি সংশোধনীয়, অন্যদিকে 25 ধারা ত্রুটি সংশোধনীয় নয়। তাহলে 18 ও 25 ধারার মধ্যে পার্থক্য হলো 18 ধারা ত্রুটি সম্পূর্ণ সত্ত্বের ক্ষেত্রে প্রযোজ্য এবং 25 ধারা সত্ত্বহীনতার ক্ষেত্রে প্রযোজ্য। 18 ধারা বিক্রেতা বা ইজারাদাতার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এবং 25 ধারায় বিক্রেতা বা ইজারা গৃহীতার সত্ত্বহীনতার কথা বলা হয়েছে। 18 ধারায় বর্ণিত ত্রুটি সংশোধনীয়, অন্যদিকে 25 ধারা ত্রুটি সংশোধনীয় নয়। 19 ধারা কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। যদি কোনো মোকদ্দমা আদালত দেখেন যে সুনির্দিষ্ট কাজের সম্পাদন ন্যায় বিচারের জন্য যথেষ্ট নয় এবং চুক্তি ভঙ্গের জন্য বাদীকে কিছু ক্ষতিপূরণ প্রদান করার প্রয়োজন হয় তাহলে আদালতের নিকটে যাহা ন্যায় বিচার বলে মনে হবে তেমন ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। তো ক্ষতিপূরণ মোকদ্দমার তামাদি 6 বছর, এটা হলো 116 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে 13, 14, 15, 16 যতটুকু চুক্তি পালন করা সম্ভব সেইটুকু বাদে বাকি অংশের জন্য আদালত 19 ধারা অনুযায়ী ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। তারপর 19 ধারা সম্পত্তির ক্ষতিপূরণ এবং দেওয়ানি কার্যবিধি 19 ধারার অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ মোকদ্দমা এবং তামাদি 19 ধারা লিখিত প্রাপ্তি স্বীকার। 20 ধারা ক্ষতিপূরণ নির্ধারণের সুনির্দিষ্ট কাজের সম্পাদনের প্রতিবন্ধক নয়। 20 ধারা ক্ষতিপূরণ নির্ধারণ সুনির্দিষ্ট কাজের সম্পাদনের প্রতিবন্ধক নয়। কোনো চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত থাকলে এবং চুক্তি ভঙ্গকারী পক্ষ ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক বা রাজি হলে তা চুক্তির সুনির্দিষ্ট কাজের সম্পাদনের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। 21 ধারা যে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যোগ্য নয়। 21 ধারা যে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যোগ্য নয়। উদাহরণ, বি সরকারের 4% সুদের হারে 1 লক্ষ টাকার ঋণপত্র বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয় এবং বি তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে 12 ধারা অনুযায়ী 4টি কারণে চুক্তি বাস্তবায়নযোগ্য, আবার 21 ধারা অনুযায়ী 8টি কারণে চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। 21 ধারার শেষ অংশে অনুযায়ী কোনো চুক্তি সালিসের প্রেরণের সত্ত্বে থাকলে কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, সেটা হচ্ছে 21 এ যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। 21 বি যে চুক্তি এত সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি অথবা পক্ষগণের যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল সেগুলো আদালত সুনির্দিষ্টভাবে সম্পাদন করতে পারে না, নাও পারেন। 21 সি যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিযুক্ত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারেন না। 21 ডি যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য। 21 ই যে চুক্তি জিম্মাদার বা ট্রাস্টিগণ তার ক্ষমতার বাইরে বা ট্রাস্ট ভঙ্গ করা হয়েছে। 21 এফ কোনো কর্পোরেশন বা পাবলিক কোম্পানি বা এরূপ কোম্পানির উদ্যোক্তাগণ যদি ক্ষমতার বাইরে কোনো চুক্তি করে। 21 জি যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে কার্য আরম্ভ হওয়ার তারিখ থেকে ক্রমাগত 3 বছরের বেশি সময় ধরে কাজ করতে হয়। 21 এইচ যে চুক্তি বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত হয়েছে। 21 এ অরেস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। 21 এ অনুযায়ী অরেস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। 21 এ ধারা সংযোজন হয় 2004 সালে এবং কার্যকর হয় 1 জুলাই 2005 সালে।
21 এ ধারা শর্তসমূহ পালন করা বাদীর জন্য বাধ্যতামূলক। 22 ধারা সুনির্দিষ্ট কাজের সম্পাদনের ক্ষেত্রে ডিগ্রি প্রদান আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট কাজের সম্পাদনের ক্ষেত্রে ডিগ্রি প্রদান আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তাহা হচ্ছে নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচার বিভাগ ও মূলনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। সুনির্দিষ্ট কাজের সম্পাদনের ক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সুনির্দিষ্ট কাজের সম্পাদনের আদেশ দিবে না। দুটি ক্ষেত্রে অথবা আদালত দুটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদনের ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ আদেশ দিতে পারে। 22(1) যে ক্ষেত্রে বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান করেছে। 22(2) যে ক্ষেত্রে চুক্তির কাজের সম্পাদন করলে বিবাদীকে কষ্টের মধ্যে ফেলবে। তাহলে 22(1) যে ক্ষেত্রে বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান করেছে। 22(2) যে ক্ষেত্রে চুক্তির কাজের সম্পাদন করলে বিবাদীকে কষ্টের মধ্যে ফেলবে। তাই আদালত ক্ষতিপূরণ এই ধারার ক্ষমতা বলে বিবেচনা করেন, যেটাকে সোলাটিয়াম বলে। আদালত ইচ্ছাধীন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে একটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন ডিগ্রি প্রদান করতে পারেন। 22(3) যে ক্ষেত্রে বাদী চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। 22 ধারা অনুযায়ী আদালত যে সকল প্রতিকার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মঞ্জুর করতে পারে তা হল চুক্তি সুনির্দিষ্ট কাজে বাস্তবায়ন, দলিল সংশোধন, দলিল বাতিল। 4 নম্বর হচ্ছে অধিকার এবং আইনগত মর্যাদার ঘোষণামূলক প্রতিকার। 5 নম্বর রিসিভার নিয়োগ। 6 নম্বর হচ্ছে প্রতিরোধমূলক প্রতিকার, স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। 7 নম্বর হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 23 ধারা যে সুনির্দিষ্ট কাজের সম্পাদনের মামলা করতে পারে বা প্রতিকার পেতে পারে। 23 ধারা যে সুনির্দিষ্ট কাজের সম্পাদনে মামলা করতে পারে বা প্রতিকার পেতে পারে। তাই 8 ধরনের মানুষ ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন পেতে পারে। 23(a) চুক্তির যে কোনো পক্ষ। তাহলে 8 ধরনের মানুষ বা ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কাজের সম্পাদন পেতে পারে। 23(a) চুক্তির যে কোনো পক্ষ। 23(b) চুক্তির যে কোনো পক্ষের প্রধান অথবা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। 23(c) যেখানে চুক্তি হয়েছে বিয়ের ব্যাপারে নিষ্পত্তি অথবা একই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধপূর্ণ সমস্যার আপোষ মীমাংসা। তাহলে যেখানে চুক্তি হয়েছে বিয়ের ব্যাপারে নিষ্পত্তি অথবা একই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধপূর্ণ সমস্যার আপোষ মীমাংসা। 23(d) যে ক্ষেত্রে একজন আজীবন প্রজা তার ক্ষমতা যথাযথ প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে সেক্ষেত্রে অবশিষ্ট ব্যক্তিগণ। 23(e) যে ক্ষেত্রে চুক্তির শর্তাবলী নির্ধারিত হয়েছিল যে ভবিষ্যৎ উত্তরাধিকারী সুবিধা পাবে। তারপর 23(f) ভবিষ্যৎ উত্তরাধিকারী ক্ষতির সম্মুখীন হলে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তরাধিকারী চুক্তি করতে পারবে। 23(g) পাবলিক কোম্পানি চুক্তি হওয়ার পর অন্য কোনো কোম্পানির সঙ্গে একত্রিত হয়ে নতুন কোম্পানি গঠন করে। 23(h) পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠনের শর্তাবলী নিশ্চিত করে। 24 ধারা প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগণ প্রতিবন্ধকতা। চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন যে ব্যক্তির পক্ষে করা যায় না 4 ধরনের ব্যক্তির পক্ষে করা যায় না, যথা 24(a) যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে না। 24(b) যে নিজে কোনো চুক্তির প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা পালনে অসমর্থ এবং নিজের অংশের কাজের সম্পাদন বাকি থাকে। 24(c) যে ইতিমধ্যে নিজের প্রতিকার বেছে নিয়েছে এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। 24(d) যে চুক্তি পূর্বে অবগত ছিল যে এর বিষয়বস্তু বিলি বন্দোবস্ত করা হয়েছে এবং সেই সময় তা কার্যকর ছিল। 25 ধারা সত্ত্ব নেই এমন ব্যক্তি কর্তৃক অথবা অনুমতিক্রমে বসতকারী কর্তৃক সম্পত্তি বিক্রয় চুক্তি। সত্ত্ব নেই বা স্বেচ্ছায় অনুমোদিত বসবাসকারী ব্যক্তি কর্তৃক বিক্রয় বা ইজারা প্রদানের চুক্তি তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। উদাহরণ, অন্যের জমিতে বসবাসকারী ব্যক্তি কর্তৃক জমি বিক্রয়। 26 ধারা পরিবর্তন ব্যতীত কার্যকর করা যায় না। 26 ধারা পরিবর্তন ব্যতীত কার্যকর করা যায় না। কিছু বিশেষ ক্ষেত্রে বিবাদী চুক্তির কিছু পরিবর্তন ছাড়া কাজের সম্পাদন করতে পারবেন না।
পারবে না বলে দাবি করলে আদালত উক্ত দাবি গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেন। 26 ধারা পরিবর্তন ব্যতীত কার্যকর করা যায় না। কিছু বিশেষ ক্ষেত্রে বিবাদী চুক্তির কিছু পরিবর্তন ছাড়া কাজের সমাধান করতে পারবে না বলে দাবি করলে আদালত উক্ত দাবি গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেন। উদাহরণ, এ প্রতি মাসে 100 টাকায় ভাড়ায় বিকে একটি বাড়ি ভাড়া দেওয়ার কথা মেনে নিল। পরে বি দেখতে পেল যে বাড়িতে মেরামত ছাড়া বসবাস করা অযোগ্য। 27 ধারা পক্ষগণ এবং তাদের নিকট হতে পরবর্তী সত্ত্বের দাবিদার ব্যক্তিগণের বিরুদ্ধে প্রতিকার। 27 ধারায় কোনো ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদনের জন্য মোকদ্দমা করা যায়। 27 এ যে কোনো পক্ষের বিরুদ্ধে। 27 বি চুক্তির যে কোনো পক্ষের মাধ্যমে দাবিদার ব্যক্তির বিরুদ্ধে। 27 সি সত্ত্বের অধীন দাবিদারের বিরুদ্ধে। 27 ডি একত্রিত হয়ে যাওয়ার ফলে গঠিত নতুন কোম্পানির বিরুদ্ধে। 27 ই কোম্পানি গঠিত হওয়ার পূর্বে চুক্তির ক্ষেত্রে গঠিত কোম্পানির বিরুদ্ধে। 27 এ ধারায় এজারা সম্পৃক্ত চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজের সম্পাদন। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর 17 ধারা অনুযায়ী 1 বছর বা 1 বছরের বেশি মেয়াদের এজারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে 27 এ ধারা এসআর অ্যাক্ট ব্যতিক্রম। 27 এ ধারা অনুযায়ী এজারা চুক্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশন করা না হলে ওই চুক্তি অনুসারে এজারা সম্পত্তি দখল অর্পণ করা যাবে। 28 ধারা যে পক্ষগণকে কাজের সম্পাদনে বাধ্য করা যাবে না। তাহলে 28 ধারা যে পক্ষগণকে কাজের সম্পাদনে বাধ্য করা যাবে না, যে পক্ষগণকে কাজের সম্পাদনে বাধ্য করা যাবে না সেটা হচ্ছে 28 এ বিবাদীকে দেওয়া প্রতিদান বা বিনিময় মূল্য খুব বেশি অপর্যাপ্ত হলে। 28 বি মিথ্যা বিবরণ, তথ্য গোপন বা অসৎ আচরণের মাধ্যমে পক্ষগণের সম্পত্তি। 28 সি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে অপ্রত্যাশিতভাবে সম্পত্তি প্রদান করলে তাহলে 3 ধরনের ব্যক্তির কাছে। তাহলে কোন ধরনের? বিবাদীকে দেওয়া প্রতিদান বা বিনিময় মূল্য খুব বেশি অপর্যাপ্ত হলে। 28 বি মিথ্যা বিবরণ, তথ্য গোপন বা অসৎ আচরণের মাধ্যমে পক্ষগণের সম্পত্তি। 28 সি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে অপ্রত্যাশিতভাবে সম্পত্তি প্রদান করলে তাহলে এই পক্ষগণের কাজের সম্পাদনে বাধ্য করা যাবে না। 29 ধারা খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়ের করা যায় না। মামলা খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়ের করা যায় না। কোন চুক্তির সম্পাদন বা আংশিক সম্পাদন মোকদ্দমা একবার খারিজ হয়ে গেলে পরবর্তীতে বাদী নতুন করে ক্ষতিপূরণ মোকদ্দমা দায়ের করতে পারবে না। 30 ধারা পত্তনী সম্পাদন করার জন্য রায় ও উইলে প্রদত্ত নির্দেশাবলীর ক্ষেত্রে পূর্ববর্তী ধারার সমূহের প্রয়োগ। তাহলে 30 ধারা পত্তনী সম্পাদন করার জন্য রায় ও উইলে প্রদত্ত নির্দেশাবলীর ক্ষেত্রে পূর্ববর্তী ধারাসমূহের প্রয়োগ। চুক্তি অনুসারে রায় হবে, রায় অনুসারে চুক্তি হবে না। চুক্তি অনুসারে রায় হবে, রায় অনুসারে চুক্তি হবে না। 31 ধারা যখন দলিল সংশোধন করা যেতে পারে। যখন প্রতারণা বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত দলিল সত্যিকারভাবে পক্ষদের উদ্দেশ্যে প্রকাশ করে না, তখন যে কোনো পক্ষ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধনের এর মোকদ্দমা দায়ের করতে পারবে। তো দলিল সংশোধন করা যায় 3টি ক্ষেত্রে। প্রতারণার মাধ্যমে দলিল সম্পাদিত হলে, উভয় পক্ষের ভুল হলে, 3 নম্বর হচ্ছে পক্ষদ্বয়ের সত্যিকার মনোভাব ভুলভাবে লিপিবদ্ধ করা হলে। দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে হয় কারণ উদ্ভবের 3 বছরের মধ্যে। এটা হলো তামাদি অনুচ্ছেদ 91 অনুযায়ী। তাহলে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অথবা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কোর্ট ফি মূল্যানুপাতিক অ্যাড ভ্যালোরাম কিন্তু সর্বোচ্চ 40,000 টাকা হবে। 32 ধারা পক্ষস্বামীর ইচ্ছার সম্পর্কে অনুমান। লিখিত চুক্তি সংশোধনের জন্য চুক্তির প্রগতি হবে ন্যায়পর ও সুবিবেচনামূলক। তাহলে 32 ধারা পক্ষস্বামীর ইচ্ছার সম্পর্কে অনুমান। 33 ধারা সংশোধনের মূলনীতিসমূহ। তাহলে সংশোধনের মূলনীতিসমূহ কি? একটি লিখিত দলিল সংশোধনের সময় আদালত অনুসন্ধান করতে পারেন যে দলিলটি কী অর্থে ছিল, চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে কী অভিপ্রায় ছিল, দলিলের ভাষা সম্পর্কে কী অভিপ্রায় ছিল। তো দলিলের মধ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতে কি অভিপ্রায় ব্যক্ত হয়েছে আদালত তা দেখবেন, কিন্তু শুধুমাত্র তা দেখে আদালত সন্তুষ্ট হবেন না। মনের অভিপ্রায় সর্বসময় ভাষা বহন নাও করতে পারে। 34 ধারা সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ। 34 ধারা অনুযায়ী চুক্তি সংশোধিত হওয়ার পরে আর্জির প্রার্থনা আদালত যুক্তিযুক্ত মনে করলে তা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে।
35 ধারা যখন বিচারকদের চুক্তি বাতিল করা যায়, যখন বিচারকেরা চুক্তি বাতিল করা যায়, যখন বিচারকের চুক্তি বাতিল করা যায়, লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা বাতিল করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে এবং নিম্নলিখিত 3টি কারণে আদালত বিচারপূর্বক চুক্তি বাতিল করতে পারেন। 25 এ যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য। 25 বি যে চুক্তিটি বেআইনিভাবে এবং বাদীর চেয়ে বিবাদীর অধিকতর দোষী। 25 সি বিক্রয় বা এজারা চুক্তির মূল্য বা আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে। তাহলে 35 ধারা যখন চুক্তি বাতিল যখন বিচারক চুক্তি বাতিল করেন, কোন ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। 25 এ যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য। 25 বি যে চুক্তিটি বেআইনি এবং বাদীর চেয়ে বিবাদী অধিকতর দোষী। 25 সি বিক্রয় বা এজারা চুক্তির মূল্য বা আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে করতে ব্যর্থ হলে। তাহলে বাতিল, বিলুপ্ত, রদ, রহিত, বিলোপ, নাকচ, প্রত্যাহার, প্রত্যাখ্যান, এগুলো সবগুলো বাতিলের মধ্যে পড়বে। এগুলো সমস্ত শব্দ: বাতিল, বিলুপ্ত, রদ, রহিত, বিলোপ, নাকচ, প্রত্যাহার, প্রত্যাখ্যান। চুক্তি রদ বা বাতিল তামাদি অনুচ্ছেদ 114 অনুযায়ী 1 বছর। চুক্তি রদ বা বাতিল তামাদি অনুচ্ছেদ 114 অনুযায়ী 1 বছর। কোর্ট ফি মূল্যায়নের প্রতীক। 36 ধারা ভুলের জন্য রদ বা বাতিল। 37 ধারা সুনির্দিষ্ট কাজের সম্পাদনের মোকদ্দমায় বিকল্প হিসেবে বাতিলের প্রার্থনা। 37 ধারা সুনির্দিষ্ট কাজের সম্পাদনের মোকদ্দমায় বিকল্প হিসেবে বাতিলের প্রার্থনা। একটি লিখিত চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদনের বিকল্প হিসেবে বাদীর চুক্তি রদের প্রার্থনা করতে পারেন এবং আদালত উপযুক্ত মনে করলে চুক্তি রদের নির্দেশ দিতে পারেন। 38 ধারা রদকারী পক্ষের পক্ষ থেকে আদালত প্রয়োজন অনুসারে ন্যায়পরতার দাবি করতে পারেন। চুক্তি রদ যার পক্ষে করা হয় আদালত ন্যায় বিচারের স্বার্থে ওই পক্ষকে নির্দেশ দিতে পারেন অথবা অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করার জন্য। তাহলে 38 ধারা রদকারী পক্ষের পক্ষ থেকে আদালত প্রয়োজন অনুসারে ন্যায়পরতার দাবি করতে পারেন। চুক্তি রদ যার পক্ষে করা হয় আদালত ন্যায় বিচারের স্বার্থে ওই পক্ষকে নির্দেশ দিতে পারেন অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করার জন্য। 39 ধারা যখন বাতিলের আদেশ প্রদান করা যেতে পারে। যে ব্যক্তির বিরুদ্ধে কোনো লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য সেই ব্যক্তি দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে। আদালত ইচ্ছাধীন ক্ষমতাবলে দলিল অর্পণ এবং বাতিলের আদেশ দিতে পারেন। তাহলে 39 ধারা যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যেতে পারে। তাহলে অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি দিতে হবে, দলিল বাতিলের জন্য অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি দিতে হবে। তারপর দলিল বাতিল আংশিকভাবে বিলুপ্ত করা যেতে পারে। তাহলে দলিল বাতিলে মোকদ্দমা করতে পারে দলিলের যে কোনো পক্ষ যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। 3 নম্বর দলিলের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। দলিলের পক্ষ থাকলে দলিল বাতিলের মোকদ্দমা 39 ধারা অনুযায়ী করতে হয়। তামাদি গণনা হয় তামাদি অনুচ্ছেদ 91 অনুযায়ী 3 বছর। দলিলের পক্ষ না থাকলে দলিল বাতিলের ঘোষণা চাইতে হবে। 42 ধারা তামাদি গণনা হয় 92 ও 93 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর। 39 ধারা অনুযায়ী বাতিলযোগ্য দলিল সাধারণত কবলা দলিল, বন্ধকি দলিল এবং নাবালক কর্তৃক সম্পাদিত দলিল। তাহলে 39 ধারা যখন দলিল বাতিলে আবেদন বা দলিল বাতিল প্রদান করা যেতে পারে সেটা হচ্ছে 3টি ক্ষেত্রে, যে 3 জন ব্যক্তি দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে। দলিলের যে কোনো পক্ষ যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, দলিলের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে। এই দলিল বাতিলের মোকদ্দমা করবে 3 বছরের মধ্যে। এটা হচ্ছে তামাদি আইনের 92 এবং 93 অনুচ্ছেদ অনুযায়ী আছে। 92 এবং 93 অনুচ্ছেদে রয়েছে। তো 40 ধারা যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে। 40 ধারা যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে। যখন একটি দলিল দলিল কীভাবে আংশিকভাবে বাতিল করা যেতে পারে সেটা হচ্ছে যখন একটি দলিল বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয় তখন আংশিকভাবে বাতিল করা যেতে পারে। বাতিল অংশকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র ও পৃথক হতে পারে। তাহলে 40 ধারা যে দলিল আংশিকভাবে বাতিল করা যেতে পারে, যখন একটা দলিল বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয় তখন আংশিকভাবে বাতিল করা যেতে পারে। বাতিল অংশকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র ও পৃথক হতে পারে। 41 ধারা যে পক্ষের জন্য দলিল বাতিল করা হয়েছে সেই পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা। তো দলিল বাতিল যার আবেদনে হয়
সেই আবেদনকারী পক্ষ ক্ষতিপূরণ দিবে। বিরুদ্ধ পক্ষকে আদালত ন্যায় বিচারের স্বার্থে এই নির্দেশ দিতে পারেন। বেলিধারা মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। বেলিধারা মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, তার মানে ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক ডিগ্রি প্রদান করা হয় দুটি ক্ষেত্রে: আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার। আইনগত পদ বা মর্যাদার ক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করা হয়। অধিকার আইন থেকে সৃষ্টি হবে, বিবাদী তা অস্বীকার করবে। তামাদি অনুচ্ছেদ 120 অনুযায়ী 6 বছর। তাহলে ঘোষণামূলক মোকদ্দমা করতে হবে কয় বছরের মধ্যে? 6 বছরের মধ্যে 120 অনুচ্ছেদ অনুযায়ী। আনুষ্ঠানিক প্রতিকার না চাইলে আদালত কোনো ঘোষণা প্রদান করবে না। ঘোষণামূলক মোকদ্দমা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, যেখানে মোকদ্দমার প্রতি ঘোষণার জন্য 300 টাকা কোর্ট ফি দিতে হয়। তো একটা ঘোষণার জন্য কয় টাকা কোর্ট? 300 টাকা কোর্ট ফি। শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে ডিগ্রি জারির মোকদ্দমা করতে হয় না। শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমার জন্য ডিগ্রি জারির মোকদ্দমা করা হয় না। তাহলে যারা ঘোষণার ফলাফল, ঘোষণামূলক মোকদ্দমার ডিগ্রি মোকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর হবে। ঘোষণামূলক মোকদ্দমার ডিগ্রি তৃতীয় পক্ষের উপর বাধ্যকর হবে না। আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে ডিগ্রি জারির প্রয়োজন আছে। বেলিধারা যে রায় দেওয়া হয় তা ধারা 43 অনুযায়ী জাজমেন্ট ইন পার্সনিম বলা হয়। জাজমেন্ট ইন পার্সনিম বলা হয়। 40 ধারা তত্ত্বাবধায়ক নিয়োগ বা সুবিবেচনামূলক তত্ত্বাবধায়ক নিয়োগ বা রিসিভার নিয়োগ। 40 ধারা। তাহলে এছাড়া 5 ধারা এবং 40 ধারায় এটা আছে। সিপিসিতে রিসিভার আছে 94 ধারা অনুযায়ী রিসিভার নিয়োগ এবং তার সম্পত্তি ক্রয় ও নিলাম বিক্রয়ের মাধ্যমে কর্তব্য সম্পাদনে বাধ্য করা। রিসিভার নিয়োগ হলো আদালতের অতিরিক্ত ক্ষমতা বা সাপ্লিমেন্টাল প্রসিডিংস। আবার 40 আদেশে এক বিধিতে রিসিভার রয়েছে। আবার সিআরপিসি 88 ধারায় বি উপধারায় বা 4 এফ ধারাতে আছে। তাহলে রিসিভার আছে কোথায় কোথায়? রিসিভার আছে সিআরপিসি 88 3 বি উপধারা বা 4 এফ ধারা। আবার দেওয়ানি কার্যবিধি 40 আদেশের এক বিধিতে আছে রিসিভার। আবার এসআর অ্যাক্টের 5 ধারাতে আছে এবং 40 ধারাতে এই রিসিভার সম্পর্কে বলা আছে। 146 2 ধারায় বিরোধীয় সম্পত্তি ক্রয় করার ক্ষমতা, পাওয়ার টু অ্যাটাচ সাবজেক্ট অফ ডিসপুট। তারপরে সিপিসির মাধ্যমে এসআর অ্যাক্ট 40 ধারা নিয়ন্ত্রিত হবে। 40 থেকে 51 ধারা এবং 8ম অধ্যায় বাতিল হয়েছে 1973 সালে। তাহলে এসআর অ্যাক্টের 45 থেকে 51 ধারা এবং 8ম অধ্যায় বাতিল হয়েছে 1973 সালে। 52 ধারা নিরোধমূলক প্রতিকার যেভাবে প্রতিকার মঞ্জুর করা হয়। তাহলে 52 ধারা নিরোধমূলক প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়। 5 ধারা অনুযায়ী কোনো কাজ না করতে বাধ্য এমন কোনো পক্ষকে তা করা হতে বিরত রাখা বা নিরোধমূলক রাখার মাধ্যমে সুনিষ্ঠ প্রতিকার প্রদান করা হয়। আর 6 ধারা অনুযায়ী এই প্রতিকারকেই নিরোধমূলক প্রতিকার বলা হয়। তাহলে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয়। তাহলে 56 ধারা তাহলে 52 ধারা নিরোধমূলক বা নিরোধক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকার। 53 ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা। মোকদ্দমার যে কোনো অবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানি কার্যবিধি 1938 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ বা টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড দ্য ইন্টারলকুটরি অর্ডার এর বিধি 1 থেকে 5 দ্বারা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। তাহলে 53 ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় দরখাস্তর মাধ্যমে এবং দেওয়া হয় আদেশের মাধ্যমে। 39 আদেশের 2 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করলে 6 মাসের দেওয়ানি, আটক এবং সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিতে পারেন। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান আছে যা ভায়োলেশন স্যুট নামে পরিচিত। এটি 39 আদেশ বিধি 2-3 ধারাতে আছে। তাহলে 53 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা। 53 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার যে কোনো অবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানি কার্যবিধি 1908 এর 39 আদেশের অস্থায়ী নিষেধাজ্ঞা, বন্ধ আদেশ বা টেম্পোরারি ইনজাংশন এবং
ইন্টারলকুটরি অর্ডার এর বিধি 1-5 ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা যে কোনো অবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড ইন্টারলকুটরি অর্ডার এর বিধি 1-5 এর দ্বারা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় দরখাস্তের মাধ্যমে এবং দেওয়া হয় আদেশের মাধ্যমে। 1908-2 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করলে 6 মাসের দেওয়ানি আটক এবং সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করার